আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ৩৫। লিখেছেন ফাবিহা মম। শাড়িটা পেঁচিয়ে আকাশে তাকালো মেহিনুর। টুপটুপ করে চুল নিংসৃত পানি ফ্লোরে পড়ছে। তার উদাস দৃষ্টি দুটো মলিন আকাশে নিবদ্ধ। বাইরের আবহাওয়া আজ গুমোটপূর্ণ। চারধার কেমন ভুতুড়ে ভঙ্গিতে নিঃশব্দ হয়ে আছে, যেন ভয়ঙ্কর কিছু ধেয়ে আসার জন্য পূর্ব প্রস্তুতি চালাচ্ছে। পুরো নীল আকাশটা কালো রঙে আক্রান্ত, যেন বিশাল বিশাল কালো মেঘেরা দিনের আলোটা গোগ্রাসে গিলে ফেলেছে। কোথাও কোনো আলো নেই। সন্ধ্যার নামা মুহূর্তের মতো সময় থমকে আছে। একটু আগে গোসল করে রুমে ফিরেছে মেহিনুর। সকাল ৭টা বাজলেও সেটা বৈরী আবহাওয়ার জন্য বোঝা যাচ্ছে না। মাহাতিম রুমে নেই। সে পরিপাটি হয়ে নাস্তার আসরে চলে গেছে। সালেহের মৃত্যুর সংবাদ শুনেও ভড়কায়নি লোকটা। এত শক্ত মানুষ দেখেনি মেহিনুর। মানুষ এত কঠিন হয় কিভাবে হয়? নিজের ছোট ভাই যেদিন মারা গেল সেদিনও তাকে ভড়কাতে দেখেনি। চুপচাপ দাফন কার্য শেষ করে ফিন্ডে ফিরে যায়। যেন মামুলি ঘটনায় উত্তেজিত হতে নেই। পিঠের ব্যান্ডেজটা খুলে দিলেও ক্ষতের মুখটা এখনো লাল হয়ে আছে। পুরো জায়গাটা উচ্চস্তরের মতো ফুলে আছে। যন্ত্রণাদায়ক ব্যথাটা হয়তো এখনো সহ্য করে দেখলে কেউ বিশ্বাস করতে চাইবে না। হাসি দিয়ে কথা বলাটা তার অদ্ভুত গুণ। পুরো অদম্য ব্যক্তিত্বটা হাসির মধ্যেই লুকায়িত। মাহাদিম কিসের মিশনে এসেছে এই ব্যাপারে কিচ্ছু জানায়নি। গত রাতটা ছিল সুন্দর। মাহাতিমের ছোঁয়ায় মায়ায় সময়ের গুণটি কিভাবে পেরিয়ে গেছে জানা নেই। মেহিনুর শুধু এতটুকু জানে মানুষটা তাকে প্রচণ্ড ভালোবাসে। হয়তো সেটা পাগলের মতো, নয়তো ঘুমের ঘোরেও বিড়বিড় করে ভালোবাসি শব্দটা উচ্চারণ করতো না। দরজায় ঠকঠক শব্দ হলে ধ্যান ভাঙে মেহিনুরের। আকাশ থেকে দৃষ্টি সরিয়ে পিছু তাকায় সে। দরজার কাছে নীল শাড়িতে পরে দাঁড়িয়ে আছে সুরাইয়া। চোখ শক্ত, মুখ গম্ভীর। মেহিনুর সৌজন্যতা দেখিয়ে রুমে আসতে বললে সুরাইয়া দ্যামাকি ভঙ্গিতে ঢুকলো। অহংকারে পা মাটিতে পড়ে না এমন কাণ্ড। মেহিনুরের সামনে এসে শক্ত চোখে বলল, এখান থেকে ফুটবি কবে? বেহার মতো এতদিন ধরে বাপের বাড়িতে পড়ে আছিস, লজ্জা করে না? আমরাই তো তোর ঘটনা দেখে লজ্জা করছে। বর নিয়ে এখানেই সংসার পাতবি, যাবি না? আশ্চর্য হয়ে গেল মেহিনুর। ভ্রুকুচকে শান্তভাবে জিজ্ঞেস করলো, আমার থাকাথাকি নিয়ে সমস্যা হচ্ছে কেন? আমি তো কোনো ঝামেলা সৃষ্টি করছি না। সুরাইয়া দাঁত কটমট করে চোখ পাকিয়ে তাকালো। ফর্সা গালে ঠাস করে চড় লাগাতে ইচ্ছে করছে। শহরের হাওয়া বাতাস খেয়ে একেবারে বকে গেছে। কুচকানো ঠোঁটটা স্বাভাবিক করে গজগজ রাগে বলল, তোর জামাই নিয়ে বিদে হ। তোর চেহারা দেখলেই থুতু মারতে ইচ্ছে করে। যেভাবে নাটক করে বিয়েটা করলি, সারা গ্রামে এখনো মুখ দেখাতে পারি না। মেহিনুর পাল্টা জবাব দিতে গিয়ে হঠাৎ কিছু একটা দেখে থেমে গেল। চোখ দুটো ফ্লোরে রাখতেই সুরাইয়া একটু অবাক হলো। হঠাৎ এই বেহায়া মেয়েটা চোখ নামালো কেন? কৌতূহল বশে মাথা পিছু ঘুরালো সুরাইয়া। তৎক্ষণাৎ চরম ভয়ে কেঁপে উঠল সে। একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে, যেন এখনই চোখ দিয়ে হামলা করার আকাঙ্ক্ষা। সুরাইয়া থতমত দৃষ্টিতে তাকিয়ে থাকলে রুমে নীরব পায়ে ঢুকলো মাহাতিম। গায়ে হান্নান শেখের ঘিয়ে রঙের পাঞ্জাবি পরা। পাঞ্জাবিটা ফিটিং বলে হাতের পেশিগুলো ফুলে ফেঁপে আছে। বুকের উপর আটসাট ভাব। হাতের স্লিভগুলো সযত্নে কুনোইয়ের ভাঁজে গুটানো। মাহাতিমকে দেখে কটু কথার জন্য ভীত হলো সুরাইয়া। সেদিকে বিন্দুমাত্র দৃষ্টি না দিয়ে মেহিনুরের যুবতবু মুখের দিকে তাকালো মাহাতিম। হাত দুটো বুকের কাছে ভাঁজ করতে করতে আদেশের সুরে বলল, ওকে কোষে দুটো চড় লাগাও। প্রশ্নাত্মক দৃষ্টি তুলে মাহাতিমের দিকে তাকালো মেহিনুর। এদিকে সুরাইয়া পুরোপুরি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মেহিনুরকে আবারও শটতা গলায় আদেশ করলো মাহাতিম, ওকে চড় লাগাতে বলেছি। কণ্ঠের তেজে দু বনি গা কাঁপিয়ে শিউরে উঠল। মেহিনুর প্রচণ্ড ভীতগ্রস্ত হলেও সুরাইয়ার দশা একদম কাঁদো কাঁদো। মেহিনুর ঢোক গিলে ডান হাত তুলতে ঝট করে আবার নামিয়ে ফেলল। যতই হোক, মাসখানেকের জন্য হলেও সুরাইয়া ওর বড়। বড়দের গায়ে হাত তোলার নিয়ম নেই, আবার স্বামীর কথাও অমান্য করার অবস্থা নেই। করুণ চোখে মাহাতিমের দিকে তাকালো সে। মাহাতিম কোনো সহানুভূতি দেখালো না, উল্টো ভ্রুটা উঁচু করে কঠোর ভঙ্গিতে বলল, তুমি কি আমার অবাধ্য হতে চাইছো?
সাথে সাথে পাগলের মতো ডানে বামে মাথা নাড়ালো মেহিনুর। একবার সুরাইয়ার ছলছল মুখের দিকে তাকালো, আরেকবার চোখ ঘুরিয়ে মাহাতিমের শক্ত মুখটা দেখলো। নিরুপায় হয়ে মাহাতিমের কাছে গেল সে। মাহাতিমের কোনোই ছুঁয়ে চোখের দিকে তাকালো, ইশারায় যেন বুঝিয়ে দিচ্ছে এবারের জন্য ছেড়ে দিন, আমি চড় মারতে পারবো না, আমাকে মাফ করুন। রাগে ক্ষোভে জেদে এক ঝটকা দিয়ে মেহিনুরের হাতটা সরিয়ে দিল মাহাতিম। রাগে ফুসফুস করে নিঃশ্বাস নিতে সুরাইয়ার দিকে এক পলক তাকালো সে। জোরালো কণ্ঠে বলল, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। সিংহের থাবা থেকে মুক্ত ইঁদুর যেভাবে চালায় সেভাবেই পা ছুটিয়ে পালালো সুরাইয়া। ধপধপ পায়ে রুম থেকে বেরিয়ে গেল। কান্নার অস্পষ্ট আওয়াজটা মেহিনুর শুনতে পেল। সুরাইয়া ভালোই ভয় পেয়েছে। ভাগ্যিস চরটা মাহাতিম লাগায়নি। থাবার মতো হাতে থাবড়া খেলে জান বেরিয়ে যেত। মাহাতিম হাত দুটো আলগা করে সশব্দে রাগী নিঃশ্বাস ছাড়ল। মেহিনুরকে অগ্রাহ্য করে বিছানা থেকে ফোন উঠালো। কাউকে কল করতেই বিছানায় বসলো মাহাতিম। জরুরি কলটা রিসিভ হতেই কথা শুরু করলো। মেহিনুর অভাগার মতো তাকিয়ে থেকে শেষমেশ কাছে আসতে নিল। হাত উঠিয়ে বাধা দিল মাহাতিম। দাম্ভিকতার সাথে এক তুড়ি বাজিয়ে দরজার দিকে তর্জনী তাক করলো। অসহায়ের মতো তর্জনী ধরে ধরে খোলা দরজার দৃষ্টি দিল মেহিনুর। নিজের অপারাগের জন্য মাহাতিম তাকেও বেরিয়ে যেতে বলছে। তর্জনীটার কাছে নত স্বীকার করে চুপচাপ বেরিয়ে গেল মেহিনুর। দরজার বাইরেই দু পা ফেলতেই পিছন থেকে ধড়াস করে দরজা বন্ধ হলো। আর পিছু ফিরে তাকালো না মেহিনুর। দোষটা নিজের ভেবে এক পা করে চলে যেতে লাগলো। রাগের চোটে দরজাও বন্ধ করলেন। মনে মনে প্রশ্নটা নিয়ে নাড়াচাড়া করতেই মন ক্ষুণ্ণ হলো মেহিনুর। ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলতেই চাইল। খুবই সংযত কণ্ঠে বলে উঠল, স্যার, সালেহের ডেড বডি কী করব? পাঠাবো না রাখবো? ওর ফ্যামিলি এখনও জানে না, ব্যাপারটা কি করব? মাহাতিম কিছু একটা ভেবে সেকেন্ডের ভেতর উত্তর দিল, হেড অফিসে থেকে আপডেট না পেলে আমি কিছুই করতে পারবো না। টিম কি রেডি? চটপট উত্তর দিল, জি স্যার, রেডি। আপনি যেভাবে প্ল্যান বুঝিয়েছেন সেখানে অল রেডি। স্যার, আপনি যদি একবার মেডিকেল চেক আপ করিয়ে নিতেন তাহলে ভালো হতো। আপনার ইনজুরিটা কোনো স্টেজে আছে জানা যেত। মাহাতিম সাথে সাথে উত্তর দিল, নাথিং সিরিয়াস, আমি ঠিক আছি, কোনো টেনশন নেই। আপাতত মেডিকেল চেক আপ লাগবে না। টিম রেডি করো। যে সেক্টর আর পয়েন্ট মার্কিং করে দিয়েছি সেখানে মানুষ পাঠাও। জুনিয়র কর্মকর্তা সোহেল হতাশার নিঃশ্বাস ফেলল। লিডার ইনজুর্ড হয়ে আছে, অথচ মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছেন না। খুরের আঘাতে যদি 1 ইঞ্চি ডেবে যায় তাহলে সাধারণ মানুষ ট্রিটমেন্ট ছাড়াই চিৎকার করে হাহাকার করত। পুরো ডিপার্টমেন্ট তাকে বাঘের মতো ভয় পায়। ভালোর সাথে ভালো, খারাপের সাথে জঘন্য, এই নীতিতে চলে বেড়ায়। মাহাতিম কলটা রেখে দিল। যা যা বোঝানো দরকার সবই বুঝিয়ে দেওয়া হয়েছে। হাতে সময় কম। তাদের হাতে ইনফরমেশন এসেছে আজ বা কাল বিরাট একটা অংশ পাচার করা হবে। সেখানে নারী, শিশু, যুবক 3টা দলই বিদ্যমান। নারীদের বাইরে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ হরণের চিন্তা সাজিয়ে রেখেছে। যুবকদের ভয় দেখিয়ে নানা নৃশংস কর্মসাধনে চিন্তা করছে। ড্রাগসদের একটা বিশাল অংশ এতে যুক্ত আছে। পুরো ঘটনা জড়িতদের এখনও ধরা যায়নি, কিন্তু একটি নেটওয়ার্কের সূত্র পেয়েছে মাহাতিম। এখন সেটাই গুড়িয়ে দেওয়ার জন্য মোল্লাবাড়িতে এসেছে সে। তার ধারণা হান্নান শেখ ওরফে কালার সর্দার তার ব্যাপারে সবটাই জেনে গেছে। গতকাল হয়তো ধরে ফেলেছে মাহাতিম মরেনি। তার মন বলেছে হান্নান শেখ বীভৎস কিছুর পরিকল্পনার জন্য রাতে বাড়ি ফিরেনি। রুমের ভেতর পায়চারি করতে করতে অনেক কিছুই চিন্তা করলো। প্রথমে এই বাড়ির সবাইকে অন্যত্র পাঠাতে হবে। এটার জন্য যোগ্য জায়গা ওই গ্রাম্য রিসোর্ট। এটাই সবচেয়ে বেটার অপশন। ইয়েস, ওখানে নিরাপত্তার ব্যাপারটা জোরদার রাখতে হবে, যেন ভুল করেও ফাঁকফোকর ডিঙ্গিয়ে জাল না ঢুকে। তারপর এই বাড়িটা খালি হয়ে গেলে একটা সশস্ত্র টিমকে রেডি থাকতে বলবে। যখনই হান্নান শেখ বাড়ির চৌকাঠে পা ফেলবে তখনই অ্যাকশন। পায়চারি বন্ধ করে পা থামালো মাহাতিম। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। আজকের এই অপারেশন খুবই স্মার্টলি হ্যান্ডেলে করতে হবে। একটু অসতর্কতা এখানে কাম্য নয়। শরীরটা ফিট না হলেও মাইন্ড পুরোপুরি অ্যাক্টিভ আছে। দীর্ঘদিনের ফেরারি জীব এবার মুঠোর মধ্যে এসে যাবে। ভাবতে গেলেই গাটা উত্তেজনায় ফেটে পড়ছে।
অচেনা মেয়ের শাড়ি পরার দৃশ্য দেখে লজ্জিত ছিল মাহাতিম। লজ্জায় নাস্তানুবোধ হয়ে নিজেই নিজেকে গালিগালাজ করল। নিজের ভুলটা বড্ড বেশি ছিল বলে রাতটা স্বস্তিতে কাটেনি। পরদিন সকালে শুনতে পেল মেয়েটার অবস্থা করুণ। রাতে নাকি 104 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে গেছে। নিজেকে ধিক্কার দিতে দিতে রুম থেকে বেরিয়েছিল মাহাতিম। অনুশোচনায় বিদ্ধ হয়ে কখন যে লাইব্রেরির কক্ষে পৌঁছে গেল বুঝতে পারেনি। দরজাটা ফাঁক দেখে ঢুকেছিল সে। সেখানে পুরনো আলমারির পাশাপাশি বইয়ের ভাণ্ডার দেখে আশ্চর্য হয়েছিল। একটা সেলফের কাছে গিয়ে বই নাড়াচাড়া করতেই হঠাৎ অদ্ভুত একটা জিনিস পেল। উঁচু সেলফটার সবচেয়ে উপরে তাকটায় কিছু একটা রাখা। বস্ত্রটা দেখার পর চিনতে সময় লাগলো না, সাথে সাথে এক থাবায় ওটা হাতের মুঠোয় নিল। ভ্রুকুচকে জিনিসটা দেখতে বুকের ভেতর ধুকপুক অনুভব করলো। এটা মামুলি বস্ত্র না, এটা বিদেশ থেকে আমদানি করা খাস রেফারেন্সের রিভলভার। এসব জিনিস একমাত্র তাদের সাথেই থাকে যারা দুষ্কৃত সাথে জড়িত। রিভলভারটা চেক দিয়ে আগের জায়গায় রাখলো। মনের প্রথম খটকাটা না মিটতেই দ্বিতীয় খটকাটা দেখতে পেল। এবার আর শান্ত রইল না মাহাতিম। রহস্যের ধোঁয়াটা হাতড়ে হাতড়ে কাটিয়ে ফেলল। সারি সারি বইয়ের ফাঁকে একটা পুরনো টেবিল ক্যালেন্ডার রাখা, একটা তারিখের উপর গোল মার্ক করা। ছোট ছোট চোখে কপাল ভাঁজ ফেলে সংখ্যাটার দিকে তাকালো মাহাতিম। কয়েক মিনিট চুপচাপ একদম স্থির হয়ে তাকিয়ে রইল। এরপরে আচমকা কপালের ভাঁজগুলো স্বাভাবিক হলো তার। ঠোঁটের কোণে হাসি ফুটতেই ক্যালেন্ডারটা হাতে নিল। বৃদ্ধাঙ্গুল দিয়ে সংখ্যাটার উপরে ছুঁয়ে দিতেই পলাতক আসামির কথা A to Z মনে পড়ল। জীবনের গরল মোড়টা এভাবে বাঘ ভাবতে পারেনি। যাকে তন্ন তন্ন করে গোটা শহর খুঁজেছে সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি গ্রামের একজন গণ্যমান্য মানুষ। কতটা হাস্যকর ব্যাপার! একদিকে মানুষ পাচার, অস্ত্রের চোরাচালান, ড্রাগসের সওদাগিরি সবই করে। অন্যদিকে লুকিয়ে লুকিয়ে গ্রামে এসে অন্য রূপে সেজে আছে। মানুষ যে দুনিয়ায় সবচেয়ে চতুর জীব এটাই সাক্ষাৎ প্রমাণ। ক্যালেন্ডারটা রেখে শার্লক হোমসের বইটার পেল আরেকটা ক্লু। সেখানে হার্ড কভারের শেষ পৃষ্ঠায় নীল কালিতে কিছু লিখে রেখেছে। ইংরেজিতে বর্ণমালায় শর্টকাটে লেখা KS জিল। সব রহস্য পানির মতো ঝরে পড়ল। কালাম সর্দার জিলতলা এটাই বোঝা যাচ্ছিল। ওই দিন লাইব্রেরির কক্ষে বিশ্বজয়ী হাসিটা দিতেই কানে মেয়েলি সুর বাজল। দাদা ভাই, আমি লজ্জার মাথা খেয়ে আজ বাধ্য হয়ে কিছু বলতে এসেছি। আমি কখনো চাইনি তোমার কোনো অপমান হোক, কিন্তু তোমার যে বন্ধুর মেয়ে এখানে এসেছে তার বড় ছেলেটা খুবই জঘন্য কাজ করেছে। আমি এসব একদমই সহ্য করতে পারি না দাদা ভাই। ওই লোকটার নাম সম্ভবত মাহাতিম। লোকটা যা কাজ করেছে আমি এগুলো নিতে পারি না। তুমি তো জানো আমি তোমার কাছে কিছুই লুকাইনি, আজও লুকাবো না। সেদিন সবাই লিয়াকত কাকার বাড়িতে যখন গেল তখন ওই লোক ইচ্ছে করে আমার রুমে এসেছিল। আমি গোসল করে শাড়ি পরেছিলাম আর ওই লোক তখন হঠাৎ দরজার টুকটুক করে আওয়াজ হলো। সমস্ত ধ্যান ভেঙে বাস্তবে ফিরল মাহাতিম। দরজার দিকে চোখ যেতেই আবার শব্দটা শুনল। ফোনটা বিছানায় রেখে দরজাটা খুলে দিল। দরজার দুই পাল্লা ধরে আপাদমস্তক চোখ বুলিয়ে দেখল সে। কিছুটা ঝাঁজ মাখানো কণ্ঠে বলল, অপমান করে শান্তি পাওনি? কি চাও? কথা শুনে মেহিনুর কোনো প্রতিক্রিয়া দেখালো না। চোখ তুলে মাহাতিমের দিকে তাকাতেই আস্তে করে বলল, সময়, আপাতত সময় চাচ্ছি, দিবেন? 2 মিনিট ভাবল মাহাতিম, এরপর নিজেই দরজা ছেড়ে মেহিনুরকে ঢুকতে দিল। মেহিনুর ঘরে ঢুকলে চুপচাপ বিছানায় গিয়ে বসলো। মেহিনুর দরজাটা আটকে দিয়ে মাহাতিমের কাছে আসলো। ওর পরিস্থিতিটা বোঝার আগে প্রশ্ন করলো মাহাতিম, বলো কি বলতে চাও, তাড়াতাড়ি বলো। প্রশ্ন শুনে নীরব মুখে কাছে আসলো মেহিনুর। কোনো দিকে না তাকিয়ে মাহাতিমের চরম আশ্চর্য করে তার কোলে বসলো সে। মাহাতিমকে অবাক হওয়া দৃষ্টি থেকে চোখ সরিয়ে তার বুকটার আস্তানায় চলে এলো। পরম উষ্ণতায় নিজেকে জড়িয়ে নিল সে। নিঃসংকোচে দুহাত বাড়িয়ে মাহাতিমের গলা পেঁচিয়ে ধরল। চওড়া কাঠটায় গাল লাগিয়ে চোখ বন্ধ করলো মেহিনুর। নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, রাগটা ঝেড়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরুন। কাল রাতের মাহাতিমটার মতো একটু আদর করে দিন। আবার কতদিন পর আসবেন তা তো জানি না। রেগেমেগে এইভাবে দরজা আটকে থাকলে চলবে? যতটুকু সময় আছে সেখান থেকে একটু আমাকে দিয়ে যান। নির্বাক মাহাতিম কয়েক মুহূর্তের জন্য পিছলে গেল। তার ভিতরে অনুভূতির জায়গার প্রচণ্ড
অনুকম্পা হচ্ছে। আসলে তো সময় নেই, একটা ঘন্টার ভেতর সবাইকে রিসোর্টে পৌঁছানোর কাজ করতে হবে। মোল্লাবাড়িতে নজরদারি পাশাপাশি গোপন আস্তানাগুলো উচ্ছেদ করতে হবে। তিনটা নৃশংস অভিযান পণ্ড করতে হবে। যদি বুলেটের একটা গুলি ব্রেনে বা হার্টে ঢোকে, তৎক্ষণাৎ মৃত্যুর দৃশ্যটা কল্পনা করতে জড়িয়ে ধরল মাহাতিম। শক্ত করে দুহাতে বন্ধন কঠোর করে মেহিনুরকে বুকে চাপল। চোখ বন্ধ করে আরো কঠোর করলে তুলোর মতো দেহটা বুকের মধ্যে যেন ঢুকে যেতে লাগলো। আদরে মুখটা নাগাল না পেলেও ডানে মুখ বাড়িয়ে চুলে ঠোঁট লাগলো। সদ্য স্নান শেষে লাবণ্যময়ী দেহটাকে আষ্টেপৃষ্ঠে নিজের সাথে মলিয়ে জড়িয়ে শান্ত হলো মাহাতিম। বাঁ হাতটা মেহিনুরের মাথায় রেখে চুলের চামড়া স্পর্শ করলো। আঙ্গুলে আঙ্গুলে নম্রভাবে বুলিয়ে দিতে শান্ত গলায় বলল, একা একা সামলাতে পারবে তো? মেহিনুর নাছোড়বান্দার ভঙ্গিতে বলল, পারবো না। পারতেও চাই না, আমাকে এখান থেকে নিয়ে চলুন। হাসলো মাহাতিম, প্রশ্ন করলো, কেন? মেয়েরা তো বাবার বাড়িতে সব কিছু মানে, তাহলে আজ ওই আবদার কেন? তোমার তো খুশি হওয়া উচিত। মেহিনুর একটু চুপ থাকার পর মাথা তুলে তাকালো। মাহাতিমের দিকে ফেল তাকাতেই মলিন হাসিতে বলল, আমার তো পোড়া কপাল, বাবার বাড়িতে বাবাই নেই। ডান চোখ গলে টপ করে এক ফোঁটা পানি ঝরল। ঠোঁটে এখনো মলিন হাসিটা ঝুলছে। দৃষ্টি নিচু করে রাখলে ওর ঠোঁট ছুঁয়ে দিল মাহাতিম। মেহিনুরের চিবুকে হাত রেখে প্রসন্ন দৃষ্টিতে বলল, আমি যতদিন আছি তোমার কোনো কিছুতে কমতি রাখবো না। আমি মরলেও তোমার ভয় নেই। মাহাদের নামে যে প্লটটা ছিল ওটা তোমার নামে করে দিয়েছি। ফাইন্যান্সিয়ালি সমস্যাও ফিউচারে ফেস করতে হবে না। তোমার নামে ডিপোজিট করা আছে, মাসে মাসে টাকা যাবে। কখনো কোনো বিষয় নিয়ে ভয় পেলে সৌভিক আছে, নীতি আছে, মা আছে। ওদের যে কাউকে সমস্যার কথা বললেই হেল্প পাবে। কোনো ভয় নেই, শুধু একা থাকাটা শিখে নাও। আমি জানি তুমি পারবে। বলো, পারবে না? মেহিনুর ইচ্ছা করছে চিৎকার করে বলতে, আমি পারবো না, কিন্তু মাহাতিম কি এটা শুনতে পাবে? তার কি এটা পছন্দ হবে? বাড়ির বাইরে মাইক্রোবাস দেখে অবাক হলেন সুজলা। সব মালপত্তর এক এক করে তুলে দিচ্ছে মাহাতিম। গাড়িটা কিভাবে জোগাড় হলো এই প্রশ্ন করতে গিয়েও দ্বন্দ্বে পড়লেন তিনি। শেফালি, সাবা, সুরাইয়া আপাতত কিছুই জানে না। তারা উৎসব মুখর ভঙ্গিতে মাইক্রোতে চড়ে বসেছে। মাহমুদার মুখ আজ গম্ভীর, শাহনাজ প্রচণ্ড অস্থির। মেহিনুরের অবস্থা স্বাভাবিক ঠেকছে। তাহলে মেহিনুর কি এই বিষয়ে কিছু জানে না? রিসোর্টে বেড়াতে যাওয়া যে বিরাট পরিকল্পনার অংশ, এটা কি জানে না? মাহাতিম এখন পাঞ্জাবি পাল্টে শার্ট গায়ে দিয়েছে। খুবই ব্যস্ত ভঙ্গিতে সব গুছিয়ে ড্রাইভারকে দেখিয়ে দিচ্ছে। ড্রাইভার লোকটাকে দেখলে মাসুম ভোলাভালা লাগে, কিন্তু সুজলা জানে এটা ওদের ছন্দবেশ। ড্রাইভারটা মাহাতিমেরই লোক। সব ব্যবস্থা সম্পূর্ণ করলে সুজলা নিজেও গাড়িতে চড়ল। ওনার ডানে শাহনাজ, বায়ে মেহিনুর বসবে, কিন্তু মেহিনুর এখনও মাহাতিমের সাথে হাত লাগাচ্ছে। কাজ শেষ মাহাতিমকে দিকে তাকালো। গম্ভীর মুখটা দেখে কিছু বুঝতে পেরে ফিচেল হাসি দিল। মা, ওখানে খুব সুন্দর পুকুর আছে, আর একটু এগুলেই একটা নদীতে দেখতে পাবে। জায়গাটা চমৎকার, আপনার কোনো সমস্যা হবে না। মাহমুদার চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি এসব কথায় অভ্যস্ত নন, কিন্তু ভেতরের ছটফটানি ভাবটা কাটাতে না পেরে মাহাতিমের উদ্দেশ্যে বলল, মাহাতিম, বাবা একা থাকার দরকার নেই, তুমিও সঙ্গে চলো। কথাটার গূঢ়ার্থ বুঝতে পারল মাহাতিম। মেহিনুরও এখন সেই কথার প্রেক্ষিতে অটলভাবে তাকিয়ে আছে। জানালায় থাকা মায়ের হাতটা খুব সন্তর্পণে ধরল মাহাতিম। স্নেহের চাহনিতে বলল, আমি আসবো মা, আমার জন্য একটু দয়া রাখবেন, কাজটা শেষ করেই ফিরব। হাতটা দু হাতে ভেতর নিয়ে মৃদু ঝাঁকুনি দিল। সাংসারিক হাতটা ছেড়ে দিতে মেহিনুরকে ওঠার জন্য ইশারা করলো। মেহিনুর গাড়িতে উঠতেই স্লাইডিং ডোরটা টেনে দিল মাহাতিম। সাথে সাথে ড্রাইভিং সিটের জানালা দিয়ে ড্রাইভারকে কিছু বুঝিয়ে দিল। মেহিনুর যে কথা বলার জন্য বাহানা করতে চাইছে সেটা চোখের তারায় ফুটে উঠেছিল। মাহাতিম পুরোপুরি সেটা ইগনোর করে গাড়ি স্টার্ট দিতে বলল। ড্রাইভার মাইনুদ্দিন গাড়িটা স্টার্ট দিয়ে এক টান দিতেই বাড়ির চৌকাঠ ডিঙিয়ে বাইরে চলে গেল। ধুলো উঠতে লাগলো উঠানে। গাড়িটা চোখের সামনে থেকে অদৃশ্য হতেই পা ঘোরালো মাহাতিম। বুকের ভিতর এখন পাথর চাপা নেই, ঠিকঠাক মতো পৌঁছালেই স্বস্তি। এক পা করে বাড়ির দিকে এগোচ্ছে সে। মাথায় বিশাল ভাবনা নিয়ে চিন্তায় ডুব আছে।
সিঁড়িতে পা ফেলে মোল্লাবাড়ির দিকে এগোতেই ভেতরের অন্ধকার দৃশ্যটা দেখতে পেল। ধীরে ধীরে মানবশূন্য মোল্লাবাড়িটা অন্ধকারে তলিয়ে যেতে লাগলো। সূর্যটা আজ চালাকি করে আলো বিকয়নি। বিকেল টাইম হলেও চারপাশে অন্ধকার বসে নেমেছে। বাড়িতে ঢুকে আঙ্গিনার চার পেয়ে চৌকিতে বসল সে। অলসতার জন্য বাড়িতে লাইট জ্বালানো না মাহাতিম। অন্ধকারে ডুবে থাকা বাড়িটায় চোখ বোলাতে হঠাৎ দৃষ্টি থমকে গেল। কেউ লাইব্রেরির কাছে দাঁড়িয়ে আছে। একটা কালো ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কোনো নড়াচড়া করছে না ছায়াটা। মুহূর্তেই লাফ দিয়ে উঠল মাহাতিম। বুঝতে পারল সে মস্ত বড় ভুল করে ফেলেছে। সর্বনাশ! দ্রুত কোমরের পিছনে ডান হাত চালান দিল। কোমরের গোজা পিস্তলটা দক্ষ হাতের কবজায় এনে সোজাসুজি তাক করল। লাইব্রেরির কাছটায় জান্তব ছায়াটা অন্ধকার দিকে উঠে আসছে। গম্ভীরভাবে ধীর পায়ে এগিয়ে আসছে। ঠিক মাহাতিমের দিকে দৃষ্টি রেখেছে। মাহাতিম পিস্তলটা নাক বরাবর ধরে টার্গেট ঠিক করল। যদি ছায়াটা সন্দেহজনক ব্যাপার ঘটায় তাহলে এক মুহূর্তে দেরি করবে না। মাহাতিমের পিছনে খোলা দরজা, সেখানে দিয়ে সন্ধ্যার ফ্যাকাশে আলো ঢুকছে। চোখ সইয়ে তাকিয়ে থাকতেই ছায়াটার মুখ পরিদৃষ্ট হলো। ঠোঁটে বিদঘুটে হাসি ঝুলিয়ে দাঁত বের করে আছে। ভাবটা এমন, মাহাতিমকে দেখে যেন দারুণ বিনোদন পেয়েছে। মুখটা দেখে ভ্রু কুচকালো মাহাতিম। হাতের পিস্তলটা মুহূর্তের জন্যই টার্গেট বরাবর সরালো না। কণ্ঠে ধাম্বিকতার ফুটিয়ে তেজের সাথে বলল, তুই এই বাড়িতে কিভাবে ঢুকলি? প্রশ্ন শুনে মুখটা অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে মাথা ঝুঁকিয়ে ফেলল সে। মাহাতিম পুরোপুরি সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু অসতর্কতা হওয়া যাবে না। হাসিটা কোনো মতে চেপে মুখ তুলল লোকটা। মাহাতিমের দিকে তাকাতেই মুখের হাসিটা মিলিয়ে গেল। কয়েক হাত দূরত্ব রেখে তাচ্ছিলের সাথে বলল, তাইলে আমারে চিনতে পারছেন? আপনার ব্রেন তো দেখি মাশাল্লাহ। আচ্ছা, আমার নাম কি কন তো দেখি? দাঁতে দাঁত পিষালো মাহাতিম। পিস্তলের বাটটা দিয়ে সজোরে মাথায় বাড়ি লাগাতে ইচ্ছে করছে। জবাবটা সাথে সাথে না দিয়ে চুপ থাকলো মাহাতিম। শয়তানের সাথে মুখ নাড়াতে ইচ্ছে করছে না, কিন্তু অপরপক্ষের ব্যক্তি মাহাতিমের চুপ থাকাকে মান্য করল না। আবার একগাল হাসি দিয়ে গুমোরভাবে বলল, আনসারি সাহেব, দেখি চুপ কইরা আছে। নাম কি মনে নাই? ভুইলা গেছেন নি ভাই সাহেব? রাগে মাহাতিমের ভেতরটা টকবক করছে। নির্ঘাত শয়তানটার মাথায় কুবুদ্ধি আছে। ও সোজা ধাতের লোক না। সময় নষ্ট না করে মাহাতিম শক্ত গলায় বলল, তুই সাইদুল না? গালি খেয়ে হো হো করে হেসে উঠল সাইদুল। মাহাতিমের মুখে গালির শব্দটা কতটা বেমানান এটাই যেন হাসির ছোলকে বুঝিয়ে দিচ্ছে। মাহাতিম কৌশলের সাথে এক পা সামনে এগোলো। হাস্যরত সাইদুলকে একটু ঠাহর করতে দিল না। চুপ করে এগিয়ে যেতেই আরেকটু সাবধানতা অবলম্বন করলো। সাইদুল যখন হাসি থামিয়ে তাকালো ততক্ষণে পরিস্থিতি বিগড়ে গেছে। আকস্মিকভাবে নিজের উপর ঝাঁপিয়ে পড়ল কিছু। চোখ মেলে তাকানোর সুযোগও পেল না। পিস্তলের শক্ত বাট দিয়ে জোরে বাড়ি খেল। ব্যথায় আর্তনাদ করে আহাজারি করল সে। জানটা বুঝি বেরিয়ে গেছে। চিৎকারের তীব্র ধ্বনিটা শূন্য বাড়িটার ঝনঝন করে বেজে উঠল। শব্দটা অন্ধকার বাড়ির দেয়ালে দেয়ালে ধাক্কা খাচ্ছে। মাথায় এক চোট মেরে সাইদুলকে ধোঁয়াশায়ী করল মাহাতিম। অন্ধকারটা ভালোই কাজে লেগেছে। তাড়াতাড়ি আঙ্গিনার বাতিটা জ্বালিয়ে দিতে পুরো বাড়িটা ফকফকে হয়ে গেল। চৌকির একপাশে পড়ে আছে সাইদুল। মাথার ডান দিকটা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। প্রচণ্ড ব্যথায় গঙ্গাতে গঙ্গাতে এক পর্যায়ে বেহুশ হলো সে। আবারও মোল্লাবাড়িটা নিঃশব্দ নিঃসাড় হয়ে পড়ল। চারধার ছাপিয়ে দূরের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসলো। তার মানে কাটাকাটায় পাক্কা 1 ঘন্টা পেরিয়ে গেছে। এতক্ষণ নিশ্চয়ই সবার রিসোর্টে পৌঁছার কথা। সবাই ঠিকঠাক মতো পৌঁছালো কিনা আপডেট শোনার দরকার। পকেট থেকে ফোন বের করে কল বসালো মাহাতিম। বাঁ কানে ফোন রাখতে কোমরের কাছে প্যান্টের সাথে পিস্তল গুজতে নিল। চোখ তুলে সাইদুলের দিকে নিরস্ত দৃষ্টি রেখে কলিং টোন শুনতেই পেছন থেকে খসখস আওয়াজ হলো। টান টান নার্ভে সতর্ক হলো মাহাতিম। কান থেকে ফোন সরিয়ে চটজলদি পিস্তল খাবলে ধরল। পিছন ঘুরে তাকাতেই কল কেটে পিস্তল তাক করলো। ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি।
এনার্জি বাল্বের আলোয় চতুর মুখটা গম্ভীর দেখাচ্ছে। 2 হাত পিছমোড়া করে শটান করে দাঁড়িয়ে আছে। মাথায় নতুনের মতো সাদা টুপি, মুখের ভাবভঙ্গি অনিশ্চিত। মাহাতিম কয়েক মিনিট নিশ্চয়ভাবে তাকিয়ে থাকতেই বাঁকা হাসি দিল। পিস্তলটা ধীরে ধীরে নামাতেই নিটোল হাসিতে বলল, খালি হাতে আসাটা ঠিক হয়নি। চট করে বাক্য ছুড়ল, কে বলল এই কথা? যে বলেছে সে তো একটা বলদ। তোমার কি মনে হয় আমি খালি হাতে বেরাই? মোবাইলটার দিকে না তাকিয়ে সেটা পকেটে রাখলো মাহাতিম। পিস্তলটা এখনও হাতে রাখলেও যে কোনো মুহূর্তের জন্য রেডি। হান্নান শেখ স্বাভাবিকভাবে এগোতে নিল, কিন্তু বাধা দিল মাহাতিম। ঝাঁজের সাথে বলে উঠল, সামনে আগাবেন না কালাম সর্দার। একটা পা আগালে আমি ট্রিগার চাপাতে বাধ্য হব। তির্যক চাহনিতে মাহাতিমের দিকে তাকালো হান্নান। হাতে একটা পিস্তল নিয়ে যেই সাহস দেখাচ্ছে সেটা ঘোরাতে মাত্র 1 মিনিট লাগবে। ও নিজেও জানে না ওর কপালে আজ মুক্তি নেই। মোল্লাবাড়ির চারপাশে সেও দ্রুত ফাঁদ পেতেছে। সেই ফাঁদে ভয়ানকভাবে পেঁচিয়ে গেছে মাহাতিম। নিজের অজান্তেই এত বড় বোকামি করেছে যে সেটার জন্য একটু পরেই পস্তাতে হবে। কাউকে নিচু চোখে দেখতে নেই, এটা মানুষ জানে না। নিচু করে দেখা মানে অপরপক্ষকে সুযোগ দেওয়া। যদি সুযোগটা খাপে খাপ লাগানো যায় তাহলে সফল হতে দেরি নেই। হান্নানকে চুপ থাকতে দেখে বা ভ্রুটা উঁচু করল মাহাতিম। তার তীক্ষ্ণ চাহনি দেখে ভরকানো হাসি দিল হান্নান। কিছুটা উত্তাপের সাথে বলল, বাড়ির মানুষগুলোকে যেখানে পাঠিয়েছ তাদের ফিরে আসতে বলো। আমি চাই মীমাংসটা তোমার আমার মধ্যে হোক। কল করে গাড়ি ঘোরাতে বলো। অটলভাবে তাকিয়ে থাকলো মাহাতিম। দৃষ্টিটা হান্নানের উপর নিক্ষেপ করে কয়েক পা পিছিয়ে গেল। আন্দাজের চৌকির নাগালটা বুঝতে পেরে শান্তভাবে বসে পড়ল। বুক ফুলিয়ে নিঃশ্বাস টেনে ঠোঁট গোল করে ছেড়ে দিল। হান্নান শেখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে চোখ সরিয়ে ফেলল। মেঝের দিকে তাকিয়ে থুতনিটা চুলকাতে চুলকাতে বলল, শিট নানা। এরপর চোখ তুলে হান্নান শেখের দিকে তাকালো। অসহায় ভাবভঙ্গির নাটক করে বলল, টু মাচ লেট। গাড়ি তো লোকেশন মোতাবেক পৌঁছে গেছে, এখন যে কি করি? ওহো, আরেকটু আগে বললে আপনার নাতনির সাথে দেখা করিয়ে দিতাম। কি মিস্টেকটাই হয়ে গেল। কি করি বলুন তো? কেন, কোনো উপায় আছে? হান্নান শেখ গম্ভীর মুখে বলল, তুমি কি জানো তুমি এই মুহূর্তে কার সামনে সাহস দেখাচ্ছ? এই সাহসটা চরম মাসুল গুনাবে সেটা তুমি জানো না। তোমাকে হাতের কাছে পাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম মাহাতিম। আজ এসেছো, তাও মুখে বড় বড় কথা বলছো। তোমাকে সাবধান করছি, এখনো সময়ও আছে। ওদের ফিরিয়ে আনো, না হলে পরিস্থিতি এমন বাজে করব তুমি চিন্তাও করতে পারবে না। মাহাতিম দমল না। ভীতু ভীতু অভিনয় ছেড়ে আসল তর্জনে ফিরল। চোখের কটর শক্ত করে বলল, আপনার আস্তানায় ছোবল মেরেছি, এবার তো থামব না। কঠিন সাহস দেখে আশ্চর্য হল হান্নান। কিছুক্ষণের মধ্যে যে কাল বৈশাখী ঝড়টা হবে সেটা কি ধারণা করতে পারছে? পুরো বাড়ির চারদিকে মাকড়সার মতো শুকনো জাল বুনে আছে সেটা কি জানে? তখনই বাঁ পকেটে কাঁপুনি অনুভব করলো মাহাতিম। ফোনটা ইনকামিং কলের জন্য ক্রমাগত বিপ করে যাচ্ছে। হান্নান শেখের দিকে এক পলক তাকিয়ে ফোনটা রিসিভের চিন্তা করলো। বাঁ পা সোজা করে পকেট থেকে ফোন বের করলো। দৃষ্টিটা হান্নান শেখের দিকে রাখার জন্য স্ক্রিনে তাকালো না। স্ক্রিনে সবুজ আইকনটা সোয়াইপ করে কানে রাখলো মাহাতিম। হালকা গলায় সাড়া দিল, হ্যালো। বিপরীত পাশের কথা শোনার জন্য থামলো মাহাতিম। মাহাতিম শান্ত হয়ে সাড়াটা দিয়েছিল, অথচ পরিস্থিতি তাকে শান্ত হতে দিল না। কলের প্রতিটা কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে পড়ল সে। সামনে থাকা দ্রুত লোকটা মিটমিটিয়ে হাসছে। ওপাশ থেকে জানান দিল 10টা লাশের স্তূপ পেয়েছে, লাশগুলো চিহ্নিত করা যাচ্ছে না। কলটা কাটতে প্রশ্ন করল মাহাতিম, গ্রামের সহজ সরল মানুষকে? কথাটুকু শেষ না করলেও হান্নান শেখের হাসিতে উত্তর পেয়ে গেল। সারা গায়ে হিম ছড়িয়ে পড়ল ওর। এমন কঠিন মুহূর্তে মেহিনুরের চেহারা ভাসছে। ওই মাসুম চেহারার সাথে এই লোকের পাষাণ চেহারাটা মিলছে না। জীবনের এমন কাকতালীয় ঘটনা দেখে নিজেই হতভম্ব। মানুষ কি আসলেই মুখোশ পড়তে পটু? মেহিনুর এসব ঘটনা মানতে পারবে? ও যখনই যেখানেই থাকুক ভালো থাকুক, অন্তত এই জঘন্য সত্যটা লুকিয়ে পড়ুক।
মাথার ধবধবে সাদা টুপিটা হাত দিল হান্নান। সেটা মাথা থেকে সরিয়ে সুন্দর করে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে বলল, আসার সময় কয়েকটা কুপিয়ে আসছি, মনে হলো ওরা এই গ্রামের না। এখন কার কপালে শনি পড়েছে একটু পরেই খবর পাবে। সাথে সাথে ফোন বাজলো মাহাতিমের বুকটা হু হু করতেই ফোন রিসিভ করলো। ওপাশ থেকে নিস্তেজ কণ্ঠে বলল, স্যার, মেয়েগুলিকে উদ্ধার করা গেছে, কিন্তু বিপ্লব দাদা। চোখ বন্ধ করতেই হিন্দু ধর্মের লোকটাকে মনে পড়ল। ভীষণ অমায়িক আচরণ ছিল, কখনো উদ্ভট স্বভাব দেখায়নি। মাঝে মাঝে যখন কথাবার্তা হতো মনে হতো লোকটা স্বচ্ছ মনের মানুষ। যখন যা কমান্ড পেত সবই সাদরের সাথে গ্রহণ করত। কখনো পাল্টা প্রশ্ন করেনি। কিছু পেতে হলে কিছু হারাতে হবে, এটা যেন জাগতিক নিয়ম। আক্ষেপের সাথে মনে মনে আওড়ালো মাহাতিম। বুক থেকে ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আপনাকে কখনো ভুলবো না দাদা। আপনিও সালেহের সাথে বিদায় হলেন। আবারও ফোন বাজতে লাগলো ওর। বিরস মুখে ফোনটার দিকে তাকাতেই হান্নান শেখের দিকে তাকালো। বাজতে থাকা ফোনটা আরেক সংবাদ এনেছে। কথাটা শোনার আগে হান্নান শেখের মুখটা পড়তে মন চাইছে। হান্নান শেখ আবারও হাত দুটো পিছ মোড়ে করে বেঁধেছে। এখন নির্দিষ্ট সীমানার ভেতর অলস পায়ে পায়চারি করছে। মাহাতিমের উদ্দেশ্যে বলে উঠল সে, কলটা ধরে ফেলো, এবার হয়তো সুখবর পেতে পারো। বিশ্বাস হলো না কথাটা। অবিশ্বাস নিয়ে কলটা রিসিভ করলো মাহাতিম। আবারও ছোট্ট সুরে হ্যালো বলতেই চট করে চোখ বন্ধ করলো। নিচের ঠোঁটটা উপরেও ঠোঁট দিয়ে চেপে ধরতে কল কেটে দিল। মুখ তুলে তাকালো। খেলা কি আরও খেলবেন? পায়চারি ব্যক্তি জবাব দিল, আমার এতে আপত্তি নেই। শুরুটা তুমি করেছ, শেষটা আমি করতে যাচ্ছি। এই বাড়িতে আসাটা ভাগ্যের জোরে হয়েছিল, কিন্তু ইচ্ছা করে যখন মেহিনুরকে গুটি বানালে তখন তোমাকে ছাড় দেওয়া চলে না। আমি যদি একটুখানি হদিশ পেতাম তাহলে ওই দিনই। বাকি কথাটা বলতে গিয়ে বুক কাঁপল না। দাম্ভিকতার সাথে বলল মাহাতিম, আগে তোকে গাড়বো, তারপর এখান থেকে বিদায় হব। রাত্রিকালীন সময়। মাইক্রোর ঝাঁকুনিতে এখনো শরীর টলাচ্ছে। রাস্তা যে এত খারাপ ছিল ভাবতে পারেননি। পুরো রাস্তা শান্তিতে এলেও মেটো পথটুকু পেরিয়ে আসতে ভালোই ভোগান্তি হয়েছে। গ্রাম্য রিসোর্টটা আসলে চমৎকার। গ্রামের বুকে শহরের ছোঁয়া লেগেছে সেটা সেই প্রথমেই দেখলেন। পুরো রিসোর্টটা আলোয় আলোয় পূর্ণ, প্রতিটা কামরা পরিষ্কারভাবে উজ্জ্বল। পানিরও সুব্যবস্থা রয়েছে। মাহাতিম তাদের থাকার জন্য বেশ ভালোই বন্দোবস্ত করেছে। ছেলেটার কাজকর্ম দেখে মুগ্ধ হলেন মাহমুদা। মার্জা আপা যে ভাগ্য করে এমন সন্তান গর্ভে নিয়েছেন তা নানা কর্মের মাধ্যমে ফুটে উঠেছে। রিসোর্টের খোলামেলা পরিবেশে আসার পর অবচেতন মনটা শান্ত হয়নি। বারবার মেহিনুরের বিক্ষিপ্ত মুখটা দেখে বিচলিত হচ্ছেন। কেবল স্বামী সংসারের দায়ভার বুঝতে শিখেছে মেহিনুর। এখনই যদি কপালে একটু দুর্গতি ধয়ে আসে তাহলে কে উদ্ধার করবে? বিছানায় শরীর হেলিয়ে চোখ বন্ধ করলো। মাথার উপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে। রাতটা ধীরে ধীরে গভীরে তলাচ্ছে। গরম হাওয়াটা একটু একটু করে কমছে। ঠান্ডা হচ্ছে পরিবেশ। কি হচ্ছে আজ? কি হতে পারে? মাহাতিম তো গত রাতেও কাছে ছিল, কিন্তু আজ রাতে নেই। গ্রামে সে মিশনের জন্য এসেছে, এটা শোনার পর শান্তিতে নেই। এটা যেন গা ছমছমের শব্দ। ভাবতে গেলেই প্রতিটা পশমে ভয়ের কাঁটা জাগে। অস্থিরতায় ঘুম নেই। এমন অবস্থায় মাথাও ঠান্ডা হচ্ছে না। অদ্ভুত চিন্তাগুলো এলোমেলো হয়ে ভয় দেখিয়ে যাচ্ছে। ডান হাতের মুঠোয় মোবাইল ফোনটা চেপে আছে। একটা কলের জন্য বুকটা খাঁ করছে। রাতটা অসহায়কর লাগছে। অসহ্য ভাব কাটাতে চোখ বুজল মেহিনুর। পাশ ফিরে ডান কাঁধ থেকে বাম কাঁধে ফিরল। গাল গালের নিচে হাত রেখে ঘুমানোর চেষ্টা করলো। ঘুমের মধ্যে ভয় গ্রাস করছে। এ কেমন যন্ত্রণা? হৃৎপিণ্ডটা কি ছিটকে বেরোবে? ধুকপুকুনি জন্য নিঃশ্বাসটাও বেসামাল। ব্লাড প্রেশার বুঝি বেড়ে গেছে। বুকে এখন চাপও লাগছে। ফ্যানের নিচে থাকলেও চুটিয়ে ঘামছে মেহিনুর। কপালের দুপাশ বেয়ে ঘামরান্ত স্রোত নামছে। আঁচলটা টেনে কপাল মোছার ইচ্ছা জাগলো না। আবার পাশ ফিরে বাম কাঁধ থেকে ডান কাঁধ ফিরল। মুঠোর ফোনটা চোখের সামনে এনে মাহাতিমের পুরনো মেসেজটা ওপেন করলো। আবার পড়ল মেহিনুর, নিচে আসো, কাউকে বলতে যেও না।
অ্যান্টিসেপ্টিক লিকুইড নিয়ে প্লিজ দ্রুত আসো। ডোন্ট প্যানিক, এম আনসারি। শেষের শর্ট ফর্মটা দেখে ঠোঁট নেড়ে পড়ল মেহিনুরের। এই প্রথম স্বামীর নামটা নিজ আয়ত্তে মনে মনে বলল। মাহাতিম আনসারি যেখানেই থাকুক সুস্থভাবে ফিরে আসুন। আপনাকে নিয়ে এই ভয় ভয় পরিস্থিতিতে থাকতে পারছি না। আপনি সবাইকে পাঠিয়ে দিলেন, কিন্তু দাদাভাইকে কেন পাঠালেন না? আপনি আর দাদাভাই মিলে বদমাশদের সমস্যা ঠিক করেছেন। দাদাভাইয়ের কিন্তু খুব সাহস, সে আপনার পাশে থাকলে আপনার কোনো ভয় নেই, কিন্তু একটা তো খবর দিবেন, তাই না? স্ক্রিনের আলোটা নিভে গেছে। মেহিনুর এখনও ভয়ে তত্ত্বস্থ। সময়ের কাঁটা পেরোতে পেরোতে রাতটুকু কেটে গেল। মেহিনুর অজান্তে ঘুমিয়ে পড়ল। ক্লান্ত মস্তিষ্কটা অতিরিক্ত খাটানোর ফলে ক্লান্ত হয়ে পড়েছে। আপনা আপনি ঘুমের মধ্যে তলিয়ে গেছে। স্বপ্নের ধূম্রস্য জালে দেখতে পেল ফর্সা মুখ, ঠিক একটা বুড়ো বুড়ো চেহারা। বুড়োটা হাত বাড়িয়ে হাসি দিয়ে বলল, দাদু ভাই চলো এখান থেকে চলে যাই। স্বপ্নের মধ্যেই অবাক হলো মেহিনুর, খুবই অবাক হলো। কেমন অদ্ভুত কথা বলল দাদাভাই, এমন কথা তো আগে বলেনি। দিনের শুরুটা ইলশে গুড়ের বৃষ্টিতে বাধা পড়ল। কাদায় ভরে উঠল নির্জন আস্তানা। গ্রামের মানুষ ভয়ে যার যার বাড়িতে লুকিয়ে আছে। থেমে থেমে চলছে গন্ডগোল শব্দ। পুরো গ্রামটা মানবশূন্য হয়ে আছে, যেন কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। ইতিমধ্যে বাতাসে বাতাসে খবর পৌঁছে গেছে, মোল্লাবাড়িতে গুলি ভর্ষণ হচ্ছে। একদল সশস্ত্র বাহিনী গ্রামের প্রবেশ মুখটা বন্ধ করে দিয়েছে। মোল্লাবাড়িতে চারিদিকে ঘিরে আছে বন্দুকধারী মানুষ। কি হচ্ছে, কেন হচ্ছে, আপাতত এই প্রশ্ন নিয়ে গ্রামবাসীরা উত্তেজিত। প্রাণের ভয়ে কেউই বাড়ির বাইরে পা দিচ্ছে না। আকাশের চেহারে সকাল থেকেই করুণ, সেটা কয়লার মতো অন্ধকার হয়ে আছে। আবহাওয়ার অবস্থা দেখলে ভয়ে গা শিরশির করে। নীরবতা চিরে একটু পরপর প্রচণ্ড জোরে শব্দ হচ্ছে। কেউই স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে না। গ্রামের বুকে এমন অভিজ্ঞতা শিকার হবে ভাবতে পারছে না বৃদ্ধা। নাম রোজিনা বানু, বয়স ৬২। ১১ মাসের নাতিকে বুকের মধ্যে চেপে রেখেছেন। বড় বড় দুটো নাতনি ওপাশের রুমে জড়াজড়ি করে মায়ের কাছে বসে আছে। সবার মুখেই ভয়, সবার মধ্যেই প্রচণ্ড উদ্বেগ কাজ করছে। রোজিনা বানু টিনের দেয়ালে ছোট্ট একটা ছিদ্রের কাছে চোখ রেখেছেন। চুপচাপ বাইরের অবস্থা দেখার চেষ্টা করছেন। দাদিকে ওভাবে দেখতে দেখে পিছন থেকে মেজো নাতনি বলে উঠলেন, দাদি দাদি শোনো, ও দাদি। মেজো নাতনির কণ্ঠে শুনে চোখ ঘোরালো রোজিনা। চিন্তাগ্রস্ত অবস্থায় ভেতরে প্রশ্ন করে বলল, কিছু কবি? জোরে জোরে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল নাতনি। দাদির দিকে তাকিয়ে প্রশ্নের ঝুড়িটা খুলে দিল। কমু, তুমি না কইছো যুদ্ধের সময় এইরকম শব্দ হইছিল? এখন যেই কোন ফাড়াইন না শব্দ হইতাছে, তখন কি এইরকম শব্দ হইতো? রোজিনা বানু স্মৃতির ইতিহাস টেনে টেনে বর্তমানে খুঁজে আনলেন। কোলের নাতিকে দু হাতে ভেতর মৃদুভাবে দুলাতে দুলাতে বললেন, হইতো, তখন আরও জোরতে শব্দ হইতো। এই শব্দ এই শব্দের কাছে কিছুই না। ভ্রুকুচকে নাতনি বলল, কি কাওয়েডি, তাইলে কি বাইরে অহন যুদ্ধ লাগে নাই? রোজিনা বানু নাতনির অকটভাবে বলা দেখে হেসে ফেললেন। ফোকলা দাঁতে হাসি দিয়ে বললেন, যুদ্ধ লাগবো কেরে? যুদ্ধ লাগানোর কিছু হইছে? দেখগা পুলিশে আইসেনি। পুলিশ যখন চুর খুঁইচা পায় তখন এমনিই আহে, চুর ধইরা বাইন্দা লইয়া যায়। নাতনির মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। নিবু নিবু কণ্ঠে বলল, দাদি আমার বাপজান কি আর আইতো না? হঠাৎ জীর্ণ হাত দুটো থেমে গেল। ফ্যালফ্যাল করে অবুঝ নাতনির দিকে তাকালো বৃদ্ধা। কোলের শিশুটা আরাম হারিয়ে কেঁদে উঠতে আবার হাত দোলাতে শুরু করলেন। চোখের সামনে মৃত ছেলের স্মৃতিটা এখনও স্পষ্টভাবে মনে আছে। কে বা কারা কেন যেন মেরে ফেলেছে, এই নিয়ে হান্নান মোল্লার কাছে বিচারের জন্য গেলেও মোল্লা সাহেব সুরাহা করতে পারেননি। খুব শীঘ্রই অপরাধী ধরা পড়বে এমন একটা কথা বলে পাঠিয়ে দেন, কিন্তু আজ পর্যন্ত খুনের হদিস মেলেনি। কানাঘুষায় শুনতে পেয়েছে তার ছেলে নাকি চড়া সুদে টাকা নিয়েছিল। এই তল্লাটে কে এমন টাকার ব্যবসা করে তা কেউই জানে না। এমনকি অজ্ঞাত সেই ব্যক্তিটা কে এটাই ঠিক অস্পষ্ট। সবার ধারণা যার কাছ থেকে টাকা নিয়েছিল সেই ব্যক্তি লোক মারফত
খুন করে দিয়েছে। ব্যক্তিগত সহিংসতা থাকলেও সেটা যে এমন পর্যায়ে পৌঁছাবে ভাবা মুশকিল। রোজিনা বানু এতটুকু অনুমান করতে পারেন এই গ্রামে ক্ষমতাপ্রাপ্ত লোক একজনই আছে। সেই লোক আরও 10টা গ্রামকে ক্ষমতা বলে পিষিয়ে রাখতে পারে। আজ যদি মোল্লাবাড়িতে গোলাগুলি হয়েই থাকে তাহলে কি উক্ত ব্যক্তি ধরা পড়েছে? গম্ভীর মুখে বুক ভর্তি দম নিলেন রোজিনা। বামে মুখ ঘুরিয়ে বন্ধ জানালার দিকে দৃষ্টি রাখলেন। ডান চোখে হালকা মতন ছানি পড়লেও অন্য চোখটা ভালো। এই ছানি কাটানোর জন্য একমাত্র ছেলে কোত্থেকে টাকা ধার করেছিল তিনি জানেন না। ছেলেকে অনেক জিজ্ঞেস করেও নামটা জানতে পারেননি। শহরে গিয়ে চোখের ছানি কেটে এলেও অন্য চোখেরটা কাটাতে পারেননি। একটা চোখের পিছনে সবটুকু ধারের টাকা শেষ হয়ে যায়। আজ সেই ছেলে নেই, কিন্তু ধারের টাকায় ডান চোখটা ফকফকা পরিষ্কার। এখন নির্ঝঞ্ঝটা দৃষ্টিতে তিনি দেখতে পান। আজ দৃষ্টির পাশাপাশি শ্রবণ কেন্দ্রীয় সচল। তিনি যে গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছেন তার মাতৃমন জানান দিচ্ছে আজ প্রতিশোধের শোলকলা পূর্ণ হবে। বাতাসে বাতাসে মৃত্যুর মিছিল আজ বহুদিন পর সমাপ্তি টানবে। টিভি চ্যানেলগুলো থেমে নেই। প্রতিটা চ্যানেলে চ্যানেলে ব্রেকিং নিউজ যাচ্ছে। সবকটা চ্যানেলের শীর্ষ সংবাদটা ফলো করে দেখানো হচ্ছে। রিপোর্টদের কল্যাণে কিছু শর্ট ক্যাপচার করে লাইভ টেলিকাস্ট হয়েছে, কিন্তু নীরবতার জন্য কাউকে কাছে ভিড়তে দেয়নি। দূর থেকে জুম করে যতটুকু পারছে টিভির পর্দায় এনেছে, বাকিটা আর সম্ভব হয়নি। উন্মুখ জনগণ সর্বশেষ তথ্য পাওয়ার জন্য টিভির চ্যানেলে বারবার ঘুরিয়ে যাচ্ছে, কিন্তু সর্বশেষ নামক তথ্য পাওয়া যায়নি। সবার মধ্যে উত্তেজনার দশা তিল তিল করে বৃদ্ধি পাচ্ছে। কি হবে সামনে? একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চিন্তার অনেকের মধ্যে উদ্বেগপূর্ণ অবস্থা। বহুল আলোচলিত পলাতক আসামিকে ঘিরে ধরেছে নিরাপত্তা বাহিনী, কিন্তু এখনও দুর্ধর্ষ গোলাগুলি থামেনি। মহিমপুর গ্রাম থেকে একের পর এক হদিশ বের করেছে, উদ্ধার করেছে কয়েক টন ড্রাগস, ট্রাক ভর্তি নারী, যুবক, শিশু এবং সর্বশেষ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্রের সম্ভব উদ্ধার করেছে। দলের তৃতীয়ধনের থাকা উচ্চপদস্থ ব্যক্তিত্ব এতদিন পুরো সূত্র বের করেছে। উদ্ধার কার্য শেষ হয়েছে ঘণ্টাখানেক হলো, কিন্তু ফেরারি আসামি এখনও নিজেকে আত্মসমর্পণ করেনি। ভেতরে একদল দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ফোর্স ঢুকেছে ঠিকই, এখনও তাদের কাছ থেকে আপডেট আসেনি। সবাই স্ব স্থানে সতর্কতা অবলম্বন করেছে, কেউই ব্যাপারটা হালকাভাবে নেয়নি। গ্রামের সহজ সরল খেটে খাওয়া মানুষগুলো ভীতিকর অবস্থায় ঠেকে আছে। কেউ বাড়ির বাইরে বেরোনোর সাহস দেখাচ্ছে না। মোল্লাবাড়িতে অবস্থানার মতো মানুষরা কোথায় আছে এ নিয়ে নানা মতবিরোধী চলছে, তর্ক হচ্ছে, কিন্তু কেউ সঠিক জবাব দিতে পারছে না। সাধারণ মানুষের কাছে টিভির পর্দায় এমন খবর দেখাটা লোমহর্ষক বটে। বহুদিন পর এমন একটা অভিযান চলেছে, সেটা সত্যি দমফাটা উত্তেজনার কাছাকাছি। নিরাপত্তা বাহিনী এখনও চুপ করে আছে, কোনো সলিড তথ্য রিপোর্টারদের কাঁধে দেয়নি। তাদের কাছে খবর এসেছে অভিযান শেষ হলে ব্রিফে আসবে তারা, সেখানে সকল প্রশ্নের যাবতীয় উত্তর দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে কি হচ্ছে সেটা জানানোর জন্য অনেকটাই উন্মাদ আচরণ করছে রিপোর্টাররা। তাদের পুরো দলটাকে থামিয়ে রেখেছে নিরাপত্তা বাহিনী। স্পষ্ট ভাষায় বলে দিয়েছে অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিচ্ছু জানানো হবে না। টিভির পর্দায় ভ্রুকুচকে তাকিয়ে আছে সৌভিক। তার সম্পূর্ণ চিন্তা কেবল মাহাতিমকে ঘিরে। এই অভিযান যে মাহাতিমের আন্ডারে লিড হচ্ছে এই বিষয়ে সন্দেহ নেই, কিন্তু মাহাতিম কি ঠিক আছে? বারবার বলছে গোলাগুলি এখনও শেষ হয়নি, তার মানে মাহাতিম এখনও ডেঞ্জার জোন ছাড়েনি। অফিসের কেবিনে বসে প্রচণ্ড চিন্তায় ছটফট করছে সৌভিক। সকালের নাস্তাটা এখনও হোয়াট ডেস্কের উপর পড়ে আছে। যখন থেকে খবর পেয়েছে মাহাতিম ওদের রিসোর্টে পাঠিয়ে দিয়েছে তখন থেকেই ভয়াক্রান্ত। কবজির কাছ থেকে গ্রে স্লিপটা বোতাম খুলল সৌভিক। ডান হাতের স্লিপটা ভাঁজ করতে করতে কোনোয় এসে রাখলো। এখন লাঞ্চ টাইম শুরু হয়েছে, কিন্তু টেনশনে পেটের খিদা মরে গেছে। অপর হাতটার স্লিপ ফোল্ড করে রকিং চেয়ার থেকে উঠে গেল। চেয়ারটা পাক খেয়ে গোল গোল ঘুরতে থাকলে সৌভিক হেঁটে এসে জানালার কাছে দাঁড়ালো। দিনের বেলা হলেও টিমটিমে লাইট জ্বলছে, রুমটা এয়ার কন্ডিশন, জানালাগুলো খুব বন্ধ, কিন্তু ভেতরের ছটফটানির জন্য জানালা খুলতে বাধ্য হলো।
জানালাটা আনলক করে স্লাইডিং গ্লাসটা বাম দিকে ধাক্কা মারল। তখনই মুষলধারে বৃষ্টিপাতটা দেখে চোখে পড়ল। আকাশটা কালো হয়ে আছে, ঝমঝম শব্দে শহর মাতিয়ে বৃষ্টি পড়ছে। মুখ ঘুরিয়ে টিভির দিকে তাকালো সৌভিক। মাইক হাতে রিপোর্টার একই খবর বলে যাচ্ছে, কিন্তু সেখানকার আবহাওয়ার অন্ধকার হলেও বৃষ্টি ঝিরিঝিরি। দেশের এই প্রান্তে ধুমছে বৃষ্টি হলেও অন্য প্রান্তে সেরকম বৃষ্টি নামেনি। টিভির দিকে চাইতেই জায়গাটা চিনতে পারল সৌভিক। এটা গ্রামের পঞ্চায়েত বসার অংশ। সেই বটগাছটা দূর থেকে দেখতে পাচ্ছে সে। তার মানে সাংবাদিক দল মোল্লাবাড়ির কাছেই যেতে পারেনি। শাহনাজকে কল দিতে খুব ইচ্ছা করলো, কিন্তু অবস্থা খারাপ বলে কল দিল না। এসির হাওয়া ক্রমশ জানালা ডেঙ্গিয়ে চলে যাচ্ছে, কিন্তু বৃষ্টির ঠান্ডা প্রকৃতি অদ্ভুত কারণে ভয় লাগছে। কে জানে গ্রামের মাটিটা লাল হয় কিনা। নিষ্ঠুর মানুষের রক্তের পাশাপাশি নিদর্শ মানুষের রক্ত উজাড় হয় কিনা। ভারী নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়ল সৌভিক। সব চিন্তা দুমড়ে মুচড়ে পকেট থেকে ফোন বের করলো। আগে পিছে চিন্তা ভাবনা না করে শাহনাজকে কল করলো। বৃষ্টির দামাল চোটে ছোট করে এসে জানালা দিয়ে ঢুকলো। চোখ দুটো বন্ধ করলো সৌভিক। ডান হাতটা বাড়িয়ে দিয়ে থাই গ্লাসটা টেনে দিল। নিজের ডেস্কের কাছে ফিরে আসতেই রকিং চেয়ারে বসলো। কলটা ওপাশ থেকে শেষ মুহূর্তে রিসিভ করলে কথা আগালো সৌভিক। হ্যালো শাহনাজ। নেটওয়ার্কের জন্য ঘ্যার জাতীয় শব্দ শুনতে পেল, কিন্তু তখনই শাহনাজের কণ্ঠটা কেটে কেটে ভেসে এলো। হ্যাঁ বলো, কেমন আছো? ভনিতা করল না সৌভিক, সোজাসুজি মূল কথায় চলে এলো। ওখানে টিভি আছে? শাহনাজ কৌতূহল হয়ে পাল্টা জিজ্ঞেস করলো, কেন? টিভিতে তুমি এসেছো, হঠাৎ টিভির খবর নিচ্ছ কেন? স্বাভাবিক হলো সৌভিক। শাহনাজ যেহেতু এখনও জানে না, তার মানে কেউই জানে না। ওকে এখনই জানানো দরকার। ব্যাপারটা আগ বাড়িয়ে খারাপের দিকে যাওয়ার চাইতে সময় মতো দেখা দরকার। সৌভিক শান্ত হয়ে বলল, তোমাদের বাড়িতে গোলাগুলি হচ্ছে, তুমি যদি টিভি। কথাটা মাঝপথে থামিয়ে দিয়ে কথা আওড়ালো শাহনাজ। আমি এ ব্যাপারে জানি সৌভিক, আম্মা আমাকে সব বলেছে। সৌভিক চৌকিতে চেয়ার ছেড়ে উঠে গেল। আশ্চর্য হয়ে বলল, কার আম্মা? মানে তুমি কি বলছো শাহনাজ? এই ব্যাপারে তুমি কিভাবে, মানে মানে কি করে? ও মাই গড, তুমি কি সব জানো? ভাবিকে জানিয়েছো? সৌভিকের অশান্ত গলা শুনে আশ্বস্ত করল শাহনাজ। অস্থির সৌভিককে শান্ত করে বলল, মেহিনুরকে ভুলেও জানাবো না। ও শুনলে কি করবে কে জানে। আম্মা বলে দিয়েছে আপাতত চুপ থাকতে। আমি নিজেই স্তব্ধ হয়ে আছি। জানি না মেহিনুর শুনলে কি অবস্থায় হবে। ও ব্যাপারটা একদমই নিতে পারবে না। ছোট থেকে দাদাজান ওকে বেশি আদর করতো, আমাদের চেয়ে দাদাজানকে বেশি মানত সৌভিক। তুমি হয়তো জানো না, দাদাজান যদি মাহাতিম ভাইয়ার ব্যাপারে অমত করতো তাহলে ও চুপচাপ সেটা মেনে নিত। আজ হয়তো ওদের বিয়েই হতো না। আম্মার কথা শোনার পর মাথাটা ভোঁ ভোঁ করছে। শুধু আল্লাহ আল্লাহ করছি ভাইয়া যেন ফিরে আসুক। এখানে ভাইয়ার কোনো দোষ নেই। আমাদের চোখে যুগ যুগ ধরে পটি পরানো ছিল, এখন যখন খুলে গেছে সেটা মানতে আমাদের কষ্ট হবে। কি করব সৌভিক? আমরা কার কি ক্ষতি করেছিলাম যে আজ আমাদের এমন দিন দেখতে হলো? সৌভিক চুপ থেকে ঠান্ডাভাবে বুঝিয়ে বলল, তোমরা কারো ক্ষতি করনি। ইনফ্যাক্ট তোমাদের দাদা যে বাটপার এটাও তোমরা জানতে না। তোমাদের কাছে সবই লুকানো ছিল শাহনাজ। মাথা ঠান্ডা করো, টেনশন করো না, বাকিরা সবাই জেনেছে। শাহনাজ নিরুদ্দয় ভেবে বলল, আম্মা শুধু আমাকে জানিয়েছে, আমাকে সোজাসাপটা বলে দিয়েছে, আর কেউ যেন না জানে। সৌভিক সম্মতি সুরে বলল, এখন কিছু বলো না শাহনাজ। আল্লাহ জানে মোল্লাবাড়িতে কি হচ্ছে। তোমাদের বাড়িতে এখনও গোলাগুলি অফ হয়নি। মাহাতিমটা যে কেমন আছে? কণ্ঠে বিষাদ নেমে এলো। সৌভিক আর কথা বাড়াতে পারল না। চোখ দুটো টিভির দিকে স্থির থাকলেও মনটা মাহাতিমের জন্য অস্থির হয়ে আছে। চোখ বন্ধ করে ডেস্কের দিকে তাকালো সে। হালকা গলায় জিজ্ঞেস করলো, তোমার মা কি আমাকে মেনে নিবে? আমার কিন্তু গার্ডিয়ান নেই। কাকার ব্যবসায় খাটাখাটি করি, এতটুকুই সম্বল আমার। যা আর রোজগার তা কিন্তু শৌখিনভাবে চলার মতো না। সংসার করতে গেলে যতটুকু দরকার সবটুকু পূরণ করতে পারবো, কিন্তু বাকি কথাটা শোনার জন্য তাড়া দিল শাহনাজ। কিন্তু কি বলো, চুপ করে আছো কেন? সৌভিক রকিং চেয়ারে পিঠ ছেড়ে বলল, আমার নিজের কোনো বাড়ি নেই। তুমি বিয়ে করলে তখন একটা ফ্ল্যাট কিনে নিব, কিন্তু বাড়ি কবে করব জানি না। শাহনাজ রাগ দেখিয়ে বলল, তুমি আমাকে
দুর্ব্যবস্থা হিসাবে বোঝাচ্ছ কেন? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? আমি কি কখনো আবদার করেছি এটা চাই ওটা চাই করেছি? শাহনাজের রাগত সুরে শুনে হাসল সৌভিক। ব্যাপারটা ঠান্ডা করার জন্য অন্য প্রসঙ্গ টেনে বলল, রাগ করো না, আমি এমনি কথাগুলো বললাম। আমার তো আবার কথা বলার মানুষ কম, এজন্য তোমাকেই বলছি। আমাকে একটা কথা বলবে শাহনাজ? ভাবি প্রথম প্রথম চুপ থাকতো কেন? মাহাতি ম্যাটারটা জেনেছে, কিন্তু ও আমার কাছে শেয়ার করার সুযোগ পায়নি। ভাবি সেই মিস্টিরিয়াস আচরণের কারণ কি শাহনাজ? ব্যাপারটা কি খোলাখুলি বলবে? শাহনাজ ফোনটা কানে চেপে ক্ষণকালের জন্য চুপ থাকলো। ব্যাপারটা সৌভিকের কাছে বলার পূর্বে কথাগুলো সাজিয়ে নিল। পুরনো দিনের কথা হলেও এতে গুরুতা লুকিয়ে আছে। সুরাইয়ার কানে পৌঁছে গেলে ফের কেলেঙ্কারি হতে পারে। শাহনাজ একটু সতর্ক হয়ে বলতে লাগলো, অনেকটা শিক্ষিকার মতো ভঙ্গি ধরে বলল, প্রথমত এসব বিষয় নিয়ে দ্বিতীয় কারোর কাছে বলতে যেও না। যদি মাহাতিম ভাইয়া নিজে থেকে তোমাদের জানায় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু এমনিতে যদি না জানায় তাহলে তুমি এই বিষয়ে কাউকে বলো না। আমি তখন ছোটই ছিলাম, আমার বয়স ঠিক কত ছিল মনে নেই। মেহিনুর তখন ছোট। আমরা 4 বোনই স্কুলে যেতে শুরু করেছিলাম। আমাদের আনা নেওয়া কাজ করতো ফজলু কাকা, উনি গোয়ালঘরের কাজ করত। আবার দাদাজানের নানা কাজে সাহায্য করত। দাদাজানের পরে ফজলু কাকার সাথে ওর খুব ভালো মিল ছিল। কাকাওতে ওকে এত আদর করত। মেহিনুর স্কুলে যা যা শিখতো সব এসে কাকাকে বলতো। আমরা সবাই সেদিন স্কুলে গিয়েছিলাম। মেহিনুর তখন ভালোই চটপটে ছিল। বিশ্বাস করো সৌভিক, ওই দিন যদি একবার জানতাম মেহিনুর চটপটে ভাবটা আজীবনের জন্য হারিয়ে ফেলবে, তাহলে জীবনে ওকে একা ছাড়তাম না। ও আমাদের সঙ্গে ছেড়ে কখনো ক্লাসের দিকে ছুটে গিয়েছে আমরা টের পাইনি। স্কুল ছুটির সময় এত ভিড় ছিল যে ওকে খুঁজেই পাচ্ছিলাম না। আমি খুঁজতে খুঁজতে হয়রান হওয়ার পর সাবা সুরাইয়াকে নিয়ে গেটের বাইরে চলে যায়, যেখানে ফজলু কাকাও ছিল না। ভয়ে আমার অবস্থা আরও নাজেহাল হয়ে গিয়েছিল। একা একা রৌদ্রের ভেতরে তাড়াতাড়ি বাড়িমুখো হই। দাদাজানের কাছে খবর পাঠাই। দাদাজানও পাগলের মতো সব ফেলে এসে মেহেনুরকে খুঁজতে লাগে। কিন্তু দাদাজান আর আমি যখন স্কুলে পৌঁছাই তখন তীব্র উত্তেজনায় ফেটে পড়ল সৌভিক। শাহনাজকে চেঁচানোর সুরে তাড়া দিল, তখন তখন কি হয়েছিল প্লিজ শাহনাজ? সৌভিক শুনতে পেল শাহনাজ ফিস ফিস শব্দ করছে। শাহনাজ কি কাঁদছে? ঘটনার চূড়ান্ত মুহূর্তে কি এমন হয়েছিল? আবারও তারা ঠুকলো সৌভিক অস্থির চিত্রে। উসকুস করে বলল, খারাপ কিছু? প্রশ্নটা শুনে তেড়ে আসার মতো মুখ খুলল শাহনাজ। এক চিৎকার দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, অবুঝ একটা পিচ্চিকে বাথরুমে নিয়ে যায় কেন জানো? পুরো স্কুল মাঠ খালি ছিল, কেউ ছিল না, শুধু বাথরুমের দুটো দরজা বন্ধ ছিল। দাদাজান ওই দিকে যাওয়ার আগে হঠাৎ একটা দরজা থেকে খুব কান্নাকাটি শুনতে পায়। এরপর যখন দরজা ভেঙে ঢুকি তখন দেখি ফজলু কাকা ওই বাথরুমে। কাকা তখন একা ছিল না, কাকার সাথে সোনালি নামের আরেকটা মেয়ে ছিল। ওই মেয়ের পুরো শরীর রক্তা। সৌভিক স্তব্ধ হয়ে বসে রইল। কথাটা পুরোপুরি না বললেও বাকিটা বোঝা শেষ। কতক্ষণ চুপ করেছিল জানা নেই। শাহনাজের মৃদু সুরের কান্নায় সদ্বিত ফিরল ওর। স্বাভাবিক হওয়ার তীব্র চেষ্টা করে শাহনাজকে শান্ত হতে বলল। শাহনাজ একটু বিরতি নিয়ে আবার বলতে শুরু করলো, মেয়েটা মেহিনুরের ক্লাসে পড়তো। মেহিনুর যে তখন পাশের বাথরুমে ছিল এটা কাকা জানতো না। বাথরুমের দেয়ালে একটা সরু চির ছিল, যেটার জন্য ওই বাথরুমে কেউ যেত না। এই জন্য বাথরুমটা পরিষ্কার ছিল। মেহিনুর এটা ভালো করে জানতো বলে সেদিন ওই বাথরুমে ছুট দেয়, আর তখনই বাইরে থেকে ভুলবশত ছিটকিনি আটকে যায়। এরপর ওই চিৎকার শুনে যখন চিরের ফাঁকে তাকায় তখন সব কিছু ওর চোখের সামনে একটা ফুলের মতো মেয়ে দূষিত হয়ে যায়। সৌভিক 4টা ঘন্টা বাথরুমের ভেতর আটকা ছিল। আমরা যখন উদ্ধার করি তখন পুরনো মেহিনুরকে খুঁজে পাইনি। টানা 6 দিন টাইফয়েডের জ্বরে ভুগে সুস্থ হতে হতে মাসখানেক সময় লাগে। আর অন্যদিকে সোনালি ধুঁকতে ধুঁকতে মারা যায়। সোনালির পুরো স্মৃতিটা মেহিনুরের ভিতরে গভীরভাবে আঁচড় কেটে দেয়। ও প্রায় ঘুমের মধ্যে চমকে উঠত। ভয়ে সারা রাত ঘুমাতো না। খাওয়া দাওয়া ঘুম পড়া সব কিছু নষ্ট হতে থাকে। ধীরে ধীরে ও অস্বাভাবিকভাবে চুপ হয়ে যায়। দাদাজান ছাড়া ভুল করেও কোনো ছেলে মানুষের সামনে যেত না।
সবসময় লুকিয়ে লুকিয়ে থাকতো। নিজের মধ্যে থাকতে থাকতে কবে অন্য স্বভাবে চলে যায়, নীরব হয়ে যায়। আমরা বুঝতে পারিনি। প্রয়োজন ছাড়া কথা বলেও এক পর্যায়ে ছেড়ে দেয়। ওর জীবনটা শুধু একটা মাত্র ঘটনার জন্য পাল্টে যায় সৌভিক। এরপর থেকে ও আর স্বাভাবিক মেয়েদের মতো আচরণ করে না। ওকে নিয়ে মানুষ প্রচুর নাক ছিটকাতো, কিন্তু আমরা তো জানি ওর ভেতরে দিয়ে কিসের ঝড় বয়েছে। ওর বিশ্বাস ভেঙেছে, আস্থা ভেঙেছে, মানুষকে মানুষ বলে চেনার ইচ্ছাও মরে গেছে। বিশ্বাস ভাঙলে মানুষই পাল্টে যায় সৌভিক। মানুষ আগের মতো থাকতে পারে না। যদি দাদাজানের সত্যটা জেনে যায় তখন যে আবার। সৌভিক দুপাটি দাঁত শক্ত করে চোখ বুজে ফেলল। শাহনাজের অসম্পূর্ণ কথা এবারও বোঝা শেষ। কি হবে এখন? সত্য জানতে আর মাত্র কিছু সময় বাকি। যদি হান্নান শেখের ব্যাপারটা জেনে আবার বাক হারিয়ে ফেলে তখন কি? ভাবতে পারল না সৌভিক। এখন শাহনাজের মতো তারও মাথাটা ভঁ ভঁ করছে।